ওই নিরাপত্তার কারণে অনেকে আমাকে অহংকারী ভাবে। আমি আসলে কথা অহংকারী মানুষ না। আমি যদি কোনো মানুষ আমাকে ভালোবাসে, আমি তার চাকর হইতে পারি। যদি আমাকে কেউ প্রেম দেয়, তার কাছে আমি চাকর হয়ে থাকবো। আমি এই প্রকৃতির মানুষ। যা হোক, এই কথাটা বলে রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে দয়া ক্ষমা ভিক্ষা চেয়ে অনিচ্ছা সত্ত্বেও আবারও পুনরায় আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছে। অত্যন্ত বেদনা বিভোর হৃদয় নিয়ে। গতকালকে আমি একটি বক্তব্য দিয়েছিলাম আমার একটা বাক্য নিয়ে। বিশ্বকাকা যারা করেছেন শুদ্ধ বাক্য, আমি প্রথম থেকেই বলেছি, কথাটা আমি বলিনি। তারপরে আমাকে ইউটিউবার যারা আছেন তারা একটা কথাকে ভাইরাল যদি হয়, সেই কথাটাকে কেন্দ্র করে তাদের ভিউয়ার্স বাড়ে, সে লক্ষ্যে হয়তো আগে পরে কথাগুলোকে কেটে শুধু মোনাফিকের ঘরে মোনাফিক এই শব্দটাকে কাউন্ট আমার উপর একটা মিথ্যা অপবাদের মাধ্যমে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বাংলাদেশ বাউল সমিতি। আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিশেষ করে বাউল সঙ্গীত শিল্পী হচ্ছে প্রেমের প্রতীক, সভ্যতার প্রতীক, ভদ্রতার প্রতীক, আদর্শের প্রতীক। সেই মানুষটির কাছ থেকে মানুষ অনেক কিছু শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়। সেই শেখা এবং জানা বা বোঝার জায়গাটি যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, পুরা বাউল সমাজটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেটা আমার কারণে হোক, যার কারণে, যে কোনো মানুষ ব্যক্তির কারণে হোক, সেটা যদি কলঙ্কিত হয় তাহলে এর জন্য দায়ভার আমাদেরকে গ্রহণ করতে হবে অবশ্যই। তো জনাব বাবুল সরকার সাহেব তার বক্তব্যে আমি একটা প্রতীয়মান হয়েছে, তিনি বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করেছেন। তো তার সাথে আমার ব্যক্তিগত মতের পার্থক্য থাকতে পারে, আদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু সে একজন বাউল শিল্পী, আমি একজন বাউল শিল্পী। উভয়ের প্রতি সৌজন্যবোধ থাকা বাঞ্ছনীয় এবং এটা ভদ্রতার আলোকে আমি মনে করি তাদের কথাবার্তাগুলো খুবই ভালো হয়। আমরা হাজারো প্রতিবাদ করতে পারি, হাজারো কথা বলতে পারি, কোনো সমস্যা নেই। আমার গতকালকের বক্তব্য ছিল এর চেয়ে ঊর্ধ্বের কোনো কথা হতে পারে যে একটা মানুষ ভুল ভ্রান্তের ঊর্ধ্বে নয়। একটি মানুষ আমি সারা জীবন পুরোর কাছে ক্ষমা চাই, মানুষের কাছে ক্ষমা চাই। আমি ভুল ভ্রান্তের ঊর্ধ্বে মানুষ। চলার পথে, বলার পথে, আচরণ, ব্যবহারে, কথাবার্তায় ভুল হওয়াই স্বাভাবিক। তো সে বিধায় আমি ক্ষমা চেয়েছিলাম, ক্ষমা চাচ্ছি, ক্ষমা চেয়ে যাবো সারা। এই ক্ষমার উপরে কোনো ক্ষমা হতে পারে। তো সেই কথা থেকে তারা ধারণা করে আবারও পুনরায় তারা ফেসবুকে এসে বিষদাকার করেছেন। আমার ব্যক্তি জীবন নিয়ে অনেক কথা বলেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি সব ভাষা আপনাদের বলতে পারবো না, আমি ব্যর্থ হয়ে যাই। আপনারা যে ভাষায় কথা বলতে পারেন, যে টোনে কথা বলতে পারেন, যেভাবে আগ্রাসী হয়ে আক্রমণাত্মক ভাষায় কথা বলেন, সেভাবে আমি কথা বলতে শিখি। তবে একটা কথা আমি বলবো, আমাদের বাউল সঙ্গীত জগতে যারা আছি, বাউল গান অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে এবং খুব অচিরে ধ্বংসের দ্বার প্রান্তে যাবে। কেন? কোন জাতি, কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী যখন তারা নিজেরা বিভেদের মধ্যে ডুবে যায়, বিবাদের মধ্যে জড়িয়ে যায়, তখন বুঝে নিতে হবে যে আমাদের ধ্বংস অবধারিত। তা আমাদের এই ব্যক্তি জীবনের আক্রোশকে চরিতার্থ করার জন্য হাজার বছরে লালিত পবিত্র বাউল জগৎ, এটা সমাজ। এই সমাজ যদি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, আমরা নেক্সট প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা অপরাধী হয়ে থাকি। আমরা যেন কি অপরাধী না হয়ে থাকি, না থাকি। আমরা ভালো পথে মালিক এনেছিল, ভালো হয়ে আমরা যেন ভালো পথেটা সৃষ্টি করে যেতে পারি। আলোচনার দ্বার স্বল্প সময় উন্মুক্ত, সেটা আমার বাড়িতে হোক, সেটা অন্য কোনো জায়গায় হোক, যেখানে ভালো হয় হাজার বিষয়ে আলোচনা হতে পারে, কোনো সমস্যা নেই। আমি সারা জীবন উন্মুক্ত, কিন্তু সেটা সময় সাপেক্ষে। প্রত্যেকটা মানুষের তার কর্মজীবনে কিছু না কিছু ব্যস্ততা থাকে, হয়তো আপনার সময় হলে আমার হয় না, আমার সময় হলে আপনার হয় না, তার সমন্বয় করে করা যেতে পারে। কিন্তু সেটা আক্রমণাত্মক বলাবাজি করে কখনোই সুষ্ঠু সমাধান করা যায়।
আপনারা যারা আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন, আমি যদি আজকে বলি যে আমিও আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবো, আমি আপনাদের সাথে জীবনে দান করবো, কোনোদিন বলবো না, তাহলে কি হবে? আমাদের উভয় ভাব বিনিময় জায়গাটা বন্ধ হয়ে যাবে। তাতে মানুষ যে রস আস্বাদন করবে, সেই পিপাসিত মানুষগুলো, অন্তরাত্মা ক্ষুধার মানুষগুলো, তারা বঞ্চিত হয়ে যাবে। তার জন্য আমাকে জবাবদিহি একদিন আল্লাহর কাছে করতে হবে যে তোমাকে যে সত্তাদের পৃথিবীতে পাঠিয়েছিলাম, তুমি তাদের জন্য কি রেখেছ, কি করেছ? বিবেকবান মানুষের কাছে আমাকে প্রশ্নের জবাবদিহিতা করতে হবে। আর বিশেষ করে কারো পরামর্শে, কারো বুদ্ধিতে আমি মনে করি কখনো ভালো কাজ সম্পাদন করা সম্ভব নয়। নিজের বিবেক দ্বারা বিচার বিশ্লেষণ করে আমার কোন কথাটি বললে ভালো হবে, কোন কথাটি বললে বন্ধ হবে, সেই কথাটি আমার বলা উচিত। বিশেষ করে বাউল পালাগানের মধ্যে অনেক তর্কাতর্কি, অনেক কথাবার্তা হয়, তাতে মানুষ আনন্দ পায়। তো সেই কথাটা যেন তিক্ততা না প্রকাশ পায়। আমরা সকলেই জানি সাপের বিষ থাকে মুখে, দাঁতে, মানুষের বিষ থাকে মুখের কথায়। সেই কথা বলতে যে আমারও হতে পারে, আপনারও হতে পারে, সেই বিষযুক্ত কথায় মানুষের হৃদয়কে কত বিক্ষত করতে পারে। আর হৃদয়কে কত বিক্ষত যদি করে, সেই জন্য যদি আমি দায়ী হতে কাটতে বলেছি, পূর্বে বলেছি, এখনো বলি, সারা জীবন ক্ষমা চাই। আজকে ক্ষমা চাই, গতদিন ক্ষমা চেয়েছিলাম, আজ ভবিষ্যতে ক্ষমা চাবো। কারণ আমি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে মানুষ। আমি সারা জীবন প্রভুর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার ভুল ভ্রান্তি মার্জনা করো। শুধু আল্লাহর কাছে বলি না, মানুষের কাছে বলি যে বাবা আশা কর আমি যদি চলার পথে বলার পথে কোনো ভুল করে থাকি, কোনো আল্লাহর সামনে, কারণ ক্ষমা প্রদর্শন করা এটা মুমিনের কাজ, মুমিনের দায়িত্ব। তো সে বিধায় এই বিষয়ে আমি আর কোনো আলোচনা করবো না। তারপরে আমাদের জনাব লতিফ সরকার সাহেব, তিনি যে স্বরে, যে আওয়াজে, যে আক্রমণাত্মক পরিভাষায় কথা বলেন, এই কথাগুলো কি আমাদের জন্য মঙ্গলকর? গতকালকে খালেক দেওয়ান সাহেবের মহাপ্রয়াণের কথা উল্লেখ করে তিনি আমার ফ্যামিলিগতভাবে কথা বলেছেন। যদিও আমি কারো ব্যক্তিগত জীবনের কথা বলি, কোনো আসরে বলি না, কোনোদিনই কারোর সাথে বলি না, কারণ তার ব্যক্তিগত একটা পার্সোনাল জীবন তার আছে, সেই জীবনে হস্তক্ষেপ করা, কথা বলা একটা ভদ্রলোকের কাজ। খালেক দেওয়ান সাহেব যেদিন মারা গেছে, আমি কিন্তু পুলিশ নিয়ে বসেছিলাম। এটা সম্পূর্ণ শতভাগ একটা মিথ্যা, শতভাগ একটা মিথ্যা কথা। তিনি আমার পরিবারের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য কাজটি করেন। তো যারা ফেতনা ফেসাদ সৃষ্টি করেন, আল্লাহ তাদেরকে অভিশপ্ত জীবন দান করেন। এর জন্য আমি তাদেরকে উদাত্ত আহ্বান করব, কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুস্থ স্বাভাবিক পরিভাষায়, মার্জিত ভাষায়, আন্তরিকতার সহিত আলোচনা করেন। আপনি যদি মনে করেন বাংলাদেশে আমি যেভাবে কথা বলবো সেটা কিন্তু আপনার সবাই মেনে নেবে এমন কোনো কথা না। আমার কথা সবাই মেনে নেবে, এটা তো কথা হতে পারে না। সেই কথাটা যদি 60 বছর হয়, অবশ্যই সবাই মানবে। আমরা যেন সবাই উভয় দিক থেকে 60 বছর ভাবে ভাষা ব্যবহার করে, প্রতিবাদের ভাষা তো বন্ধুসুলভ হতে পারে। আজকে যদি আপনার যে কয়জন বাউল আমার বিপক্ষে বক্তব্য রেখেছে, আমি তো কারোর জন্য বিষোদাকার করি নাই, তারা যদি আজকে বন্ধুসুলভ আচরণ করে আমাকে কথা বলতেন, আপনাদের প্রেমের কারণে আমি 7 সমুদ্র বাড়িতে চলে যেতাম, আমি সেই লোক, সেই আগে। কিন্তু আপনি তাদের কাছ থেকে সেই ব্যবহারটুকু আমি দেখতে পাই, তারা আমাকে আক্রমণ করার চেষ্টা করছে। তবে পরিশেষে একটি কথা বলবো, লতিফ সরকার সাহেব একটি পিক আপ নিয়ে কথা বলেছেন। এই পিক আপটা অনেক বছর আগের কথা, আমার পুরোপুরি খেয়াল নাই। তো আমি কোরিয়ান একটা পিক আপ তখন বাংলাদেশে প্রচলন হয়নি, তখন যে জিনিস বাজারে কম থাকে সে যে মূল্য বেশি থাকে। আমি যে মোবাইলটা চালাই সেবা, এটা হচ্ছে এখন বাংলাদেশ। প্রথমে সিম কার্ডটা আমি কিনেছিলাম 50,000 টাকা দিয়ে, সেটটা কিনছিলাম সিমেন্স 40,000 90,000 টাকা। এখন এই সিমটা পাওয়া যায় মাগনা, মোবাইলটা পাওয়া যায় 3,000 টাকা। দাম কমছে না বাড়ছে? আচ্ছা, তৎকালীন সময় পিক আপটা প্রচলন আমাদের সময় এটার দাম ছিল মনে হয় 6 কি 6,500 টাকা। যদি এই ব্যাপারে লতিফ সরকার সেই মিটিং এ বলেছেন, একটা প্রসঙ্গ বলতে গিয়ে আমাকে আরেকটা প্রসঙ্গ আঘাত করে আমাকে মানে নিচু করার জন্য তাদের একটা কৌশল। তো এই কথাবার্তা বলে আমাকে নিচু করতে পারেন। যদি আপনার প্রাপ্য থাকে আপনি আমাকে বলবেন, আমি পরিশোধ করে দেবো। আমি ঋণ থাকার মানুষ, আমাকে পৃথিবীর দেশে বিদেশে কেউ বলতে পারে যে আমার সব 1 টাকা পাবো, সে আমাকে টাকা দেয়নি। যদি এই কথা কেউ বলতে পারে, আমি তার কাছে ঋণ দিয়ে পরিশোধ করি বা টাকা ক্ষমা চেয়ে আমি মাপসাপ চেয়ে দেবো। আমি ঋণ করি মানুষ, সে বিধায় আমি আমার নিজের জীবন জিনিস কন্ট্রোল রাখার চেষ্টা করি। তবে আমার এই সাবলীল জীবনকে অনেকে ঈর্ষান্বিত হয়, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, আমাকে অহংকারী বলে। আসলে বিষয়টা এরকম না। আমি বিনা কারণে কোনো ঠাট্টা মস্কারি, কোনো বাহুল্য কথাবার্তা বলা আমি পছন্দ করি। আমি নীরব থাকি। ওই নীরবতার কারণে অনেকে আমাকে অহংকারী ভাবে। আমি আসলে কথা অহংকারী মানুষ না। আমি যদি কোনো মানুষ আমাকে ভালোবাসে, আমি তার চাকর হইতে পারি। যদি আমাকে কেউ প্রেম দেয়, তার কাছে আমি চাকর হয়ে থাকবো। আমি এই প্রকৃতির মানুষ। যা হোক, এই কথাটা বলে রাখলাম।
তারপরে যে বিষয়টা আসছে, আমাকে ক্ষমা চাইতেই হবে। আর আমি কালকে তো বললাম যে আমি ক্ষমা চেয়েছিলাম, ক্ষমা আজকে চাচ্ছি, ভবিষ্যতে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ক্ষমা চেয়েই যাবো, কারণ আমি ভুলভ্রান্তি ঊর্ধ্বে মানুষ নই। আপনারা হয়তো পরিশুদ্ধ পরিমার্জিত মানুষ হতে পারেন, আপনাদের সাথে আমার তুলনা, আমি খুব নগণ্য মানুষ। তা আমি যেহেতু নগণ্য মানুষ, সে বিধে আমি কায়মন বাক্যে সারা জীবনই ক্ষমা চেয়ে যাই। গেল একটি বিষয়। আর একটি বিষয় বলেছেন জনাব লতিফ সরকার সাহেব, তার যে ভাষার প্রয়োগে যে ব্যবহার এবং তার যে গলার টন, আওয়াজ, এতে তিনি যে ঈর্ষান্বিত হয়ে রাগান্বিত হয়ে বক্তব্য রাখেন, এটা মনে হয় যে সবাই বুঝতে পারে। তা আমি সারা বিশ্ববাসী, যারা বাংলা ভাষাভাষী বা অন্য ভাষাভাষী মানুষ আছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানাই, পীর মাশায়েখদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি 48টি বছর এই সঙ্গীত জীবনে কাটিয়েছি। অনেক পীর মাশায়েখ, অনেক সাধুগুরু পাগল মস্তান সাথে আমার হৃদয় সম্পর্ক স্থাপন হয়েছে, অনেক শিল্পী গায়ক গায়িকা যন্ত্রীদের সাথে হয়েছে। এই চলার পথে বলার পথে আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। এই বিষয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তবে যাদের দ্বারা আমি বাউল সমাজ নিরাপদ নয়, যাদের দ্বারা বাউল সমাজ প্রশ্নবিদ্ধ হয়ে হচ্ছে, তাদের কিয়ামতের আগ পর্যন্ত তাদের সাথে কোনো আপোষ আমার থাকবে না। আমি কোনোদিন আপোষ করবো না, আমি তাদের সাথে আপোষ করবো না। যদি তারা বন্ধুসুলভ মনোভাব দিয়ে আমাকে ভালোবাসা দেয়, আমি তাদেরকে ভালোবাসা দেব। কিন্তু এই পুরো বাউল সমাজ প্রশ্নবিদ্ধ হয় এমন কর্মকাণ্ড থেকে বাউল সমাজ যদি বিরত না থাকে, যদি সুশৃঙ্খল না হয়, এই বাউল সম্প্রদায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আপনারা অচিরেই দেখবেন যে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। এই সূত্র ধরে সারা বাংলাদেশের সব প্রোগ্রাম বন্ধ করে দেবে। তাতে কি হবে? আপনারা যারা প্রতিষ্ঠিত হয়েছেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা নতুন প্রজন্মে যারা শিল্পী হিসেবে এসেছে তাদের কর্মস্থলটা বন্ধ হয়ে যায়। আমরা এই ভেদাভেদ ভুলে যে আসেন, আলোচনা করি কার কতটুকু দোষ আছে, কার কতটুকু গুণ আছে, সেই দোষ কালিমাগুলোকে মুক্ত করে পরিশুদ্ধ পরিমার্জিত করে আমরা স্বাভাবিক সুন্দর একটা পরিবেশ বাতায়ন গড়ে তুলি, যে বাতায়নের আলোকে আমরা মানুষকে সত্যের পথ দেখাতে পারবো, প্রেমের পথ দেখাতে পারবো, ভাবের পথ দেখাতে পারবো, আমরা নিজে আলোকিত হতে পারবো, অন্যকে আলোকিত করতে পারবো। আর একটা বিষয় আমি বলবো যে আমার স্নেহের কন্যা বলে, আমি মেয়ে বলে যাকে বলেছি, আমি তোমাকে মেয়ে হিসেবে দেখি। ও আমার বিরুদ্ধে গতকালকে ফেসবুকে এসে লাইফে আসছে, আমি পরে দেখেছি, আজকে দেখেছি মনে হয়। তো অনেকগুলো কথা বলেছে। প্রথম কথা ছিল আমার কাছে 16,000 টাকা হারমানিয়ামের জন্য দিয়েছিল। যেহেতু তুমি ফেসবুকে বলেছো, আমি তোমাকে উদাত্ত আহ্বান করি, তুমি যদি দিয়ে থাকো আমার ফেসবুকে আমার এই লাইভটা শোনার পরে তুমি তোমার কি বলে টাকা পাঠায়, বিকাশ নাম্বারটা পাঠিয়ে দেবে, আমি তোমাকে এই মুহূর্তে তোমার টাকাটা পরিশোধ করে দেবো। তোমার হারমানিয়ামটা যদি পেয়ে থাকো, তুমি আমাকে দিয়ে থাকো, আমার মনে নাও থাকতে পারে, আমি তোমাকে এই মুহূর্তে টাকাটা পরিশোধ করে দেবো। এক, দ্বিতীয়তটা ফেসবুকে রয়ে গেল। আর তুমি বলেছ যে আমাকে প্রোগ্রাম থেকে আসার পরে আমাকে 1,000 টাকা দিয়েছিল, তোমার মা অসুস্থ ছিল। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো। রেডিও বাংলাদেশ বহিরাঙ্গনের কিছু প্রোগ্রামে আমাদেরকে নির্দেশ করে কর্তৃপক্ষ নিজে, সেখানে সম্মানী ওই আমলে আমাকে সর্বোচ্চ 5,000 টাকা সম্মান করেছিল, যে টাঙ্গাইল অঞ্চলের বিখ্যাত একজন রাজনৈতিক ব্যক্তি পিন্টু ভাই, তার আয়োজনে একটা প্রোগ্রাম ছিল। রেডিও কর্তৃপক্ষ আমাকে পাঠিয়েছিল ডিডিজি মহোদয় বাংলাদেশ বেতার থেকে। সেই টাকাটা ক্যাশ আকারে এখানে সে টাকা, তো সেখানে শিল্পী সম্মানী ছিল আমার 5,000 টাকা। তুমি যখন আমার কাছে ছিলে তখন তোমাকে কেউ চিনত না, জানতো না, তুমি আমার সাথে মাঝে মাঝে যেতে, জানতাম কত বকশিস পেতে। সে কথাগুলো তোমার মনে না থাকার কথা, আমার মনে আছে। তো সেখানে এই পিন্টু সাহেবের প্রোগ্রাম আমরা করে আমাদের যমুনা রিসোর্টে, যমুনা নদীর তীরে আমাদেরকে বিশ্রাম এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল 1টার সময়। তো সেখানে আমরা আহার শেষ করে সম্মানের টাকাটা সেই টাকার অফিস থেকে দেবে, কিন্তু আমার সর্বোচ্চ 5,000 টাকা আমার যে সাথে জঙ্গি যারা ছিল সবাইকে দিয়ে আমার পকেট থেকে মনে হয় 1,200 টাকা খরচ করে আমি এসেছিলাম। তো তুমি সেটাকে বলেছো আমি তোমাকে টাকা দিই, আমরা রেকর্ড রেডিওতে আছে। এক, দ্বিতীয়ত তোমাকে স্পেশালি ভাবে রেডিও আয়োগীকে ধরে আমি বললাম এটা ভালো গান করে, তুমি নিজেও কাউকে বলেছো। আয়োগীকে বললাম কোনো বোর্ড টোটের দোকানে আপনি বসেন, আমাদের মিউজিকের শেখ সাদি ভাই আছেন, আরো যারা প্রধান ব্যক্তি আছেন তারা বসেন, আমি থাকবো, আপনি গান শুনেন। আমার ব্যক্তি প্রভাব খাটিয়ে তোমাকে আমি তাৎক্ষণিকভাবে অডিশনের ব্যবস্থা করে অডিশন দিয়ে তোমাকে ডিগ্রেড করে দিই।
তোমার কাগজটা এসেছিল 1 মাস পরে। আমি তোমাকে বলেছিলাম এরপরে তোমার ব্যক্তি জীবনে কিছু ঘটনার জন্য তুমি 3 বছর উধাও হয়েছে। আমি সেই জীবনে তোমার কথা বলতে চাই, তোমার ব্যক্তিগত জীবন। তুমি কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে আমার সাথে বলার দরকার নেই, জানার দরকার নেই। তোমার সাথে আমার কোনো যোগাযোগ ছিল। আমার বাবা মারা গেছে, তুমি শুনেছো, তুমি আসতে পারো, সেখানে আমার দুঃখ অভিযোগ নাই। কিন্তু তুমি বলেছো আমি তোমার কাগজটা দিই। তুমি সেই কাজটা অন্যদিকে তুমি অফিস থেকে যে কোনো সময় নিতে পারতো, তুমি আসলে কিন্তু এটা মেয়াদ থাকে মাত্র 1 মাসের মতো। শুধু তুমি করো নাই, আমাদের খালেকও পাশ করেছিল। খালেকও সেই কাগজপত্র যথারীতি পুলিশ ভেরিফিকেশনে জমা দেয়নি। তো তুমি পাশ করেছে কাগজ যেহেতু, কিন্তু তুমি তো বিচ্ছিন্ন হয়ে গেলে। তোমার ব্যক্তির জীবনে যে কোনো একটা ঘটনার কারণে তুমি ঢাকাতেই ছিল না, কোথায় ছিলে আমি জানি না। তো সেই দোষটা তুমি আমার উপর চাপিয়েছো। তোমার বিবেকের কাছে প্রশ্ন করতে যে কতটা তুমি কতটা বলেছো। তোমার বাবা, তোমার মা তোমার বাসায় এসে থাকবে, তাদেরকে ভাইয়ের মতো, মনের মতো স্নেহ মায়ের মতো করতাম। তুমি জানো বা না জানো, যাওয়ার সময় আমার যা সামর্থ্য তোমার বাবা হাতে। তোমার যে ওস্তাদ ইদ্রিসের এই দরবারে বসে বলেছিলাম যে তুমি কখনোই কিন্তু আমার প্রস্তাব করবে না। তুমি ইদ্রিসকে ওস্তাদ সহন হলো, সেই লোকটাকে যদি তুমি ওস্তাদ বলো, তোমার কারণে সে তোমার ওস্তাদকে আলোকিত হবে এবং তার অন্তর থেকে একটা আশীর্বাদ তুমি পাবে। এই কথা তোমার মনে আছে কিনা আমার জানা না। এবং শুধু তাই নয়, তোমার ওস্তাদকে বৎসরে 24,000 টাকা পাওয়া কালচার মিনিস্ট্রি থেকে আমি ফর্ম ফিল আপ করে আমি নিজে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। সেই লোককে আজকে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত বাসী। সে যদি আজকে থাকতো, সে এসে সাক্ষী দিত যে তার জন্য আমি জীবনে কি করেছিলাম। সে শুধু নয়, অনেকের জন্য আমি করেছি। যাবো তুমি যার পরামর্শে, যার বুদ্ধিতে তুমি এই কথাগুলো, আমার একটা কথাকে কেন্দ্র করে তুমি অপ্রাসঙ্গিক ভাবে বক্তব্য বলছো, সেগুলো ব্যক্তিগতভাবে বলতে পারো, কিন্তু আমাকে ছোট করা ছিল তোমাদের উদ্দেশ্য। এত বোঝার বাকি নেই, বোঝাতে বাকি। তুমি ব্যক্তি জীবনে যদি বলতো আমাকে যে বাজার আমি আপনার কাছে টাকা দিচ্ছি, টাকা তখন আমার হারমোনিয়াম দেন, আমি তোমাকে পরিশোধ করে দিতাম বা হারমোনিয়াম দিতাম। সেটা তুমি আমাকে ছোট করার জন্য, আঘাত করার যে কাজটি করেছো। এবং তোমার উপদেষ্টা মন্ডলী যারা তোমাকে পরামর্শ যে কথাগুলো বলিয়েছে, তোমরা গান করো, বাজনা করো, দেখা হবে সামনে মালিক কোথায় কারে কোন অবস্থানে রাখবে। সামনে সমস্যা আসতেছে, কোনো সমস্যা নেই। আমি তোমাদের জন্য দোয়া করি, আমিও তোমাদের কাছে দোয়া প্রার্থনা করি। তবে আমি মনে করি যারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একজন স্বাভাবিক হৃদয় মানুষকে আঘাত করতে নিরাপদ না, তারা কখনো ভালো মানুষ হতে পারে না। তোমরা যা করেছো আমি তা করবো না। তোমরা ব্যক্তি জীবনে অনেক কথা বলছো, আমি কারো জীবন নিয়ে কথা বলবো না। কারো অনেক জীবনে অনেক কথাই থাকতে পারে, তার ব্যক্তিগত লাগে। যা হোক, একটা গেল। আর রেকর্ডিং এর কথা বলেছিলে, লেজার ভিশন এই কোম্পানিটা এখনো আছে প্রতিষ্ঠিত। জি, বাংলাদেশে দুস্থ শিল্পী যাদের কোনো প্রচার প্রসার ছিল না, তাদেরকে তালিকা করে আমাকে একটা কোম্পানি থেকে আমাকে যে রেকর্ডিং করার একটা দায়িত্ব আমাকে বুঝিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়। সেখানে আমার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। সর্বমোট 2 জন শিল্পীর গান রেকর্ড হবে, মিউজিশিয়ান স্টুডিও ভাড়া সহকারে 25,000 টাকা। শিল্পীরা গান কেন করবে? এই সিডি অডিওর মাধ্যমে তাদের প্রচার প্রসার করবে, তাদের একটা মার্কেট হবে। তো তুমি যেহেতু আমার স্নেহে আমার ছায়া করেছিলে, তোমার জন্য অনেক অনুরোধ করেছে, আপনি অনেক মানুষের জন্য অনেক কিছু করেছেন, এই মেয়েটা যদি অনেক কিছু করে, সেই মানুষের অনুরোধ রক্ষা করতে চাই আমি তোমার সেই রেজাল্ট 10টা অ্যালবামের জন্য কথা বলেছিলাম, তারা রাজি হচ্ছে। তুমি 2টা অ্যালবাম একসাথে করেছো এবং তোমার সাথে সুফিয়া কাঙ্গালিনী যে আমাদের একজন প্রবীণ শিল্পী, তিনিও গান রেকর্ড করেছিল। শহীদ যে আমাদের বাঁশিবাদক, তখন সে ছেলে, ও রেজিস্ট্রার তখন চাকরি হয়নি, ও জানতে ওকে আমি 2,500 টাকা দিয়েছিলাম। এরকম সব জনকে টাকা দিয়ে, স্টুডিও ভাড়া দিয়ে, তোমাদেরকে আমি 1,000 না 800 টাকা দিয়ে আমি খালি পকেটে চলে আসছি। এটা আমার ছিল ভালোবাসা থেকে। তোমাদের কোনো প্রচার প্রসার ছিল না। কোম্পানিতে যতটা সুযোগ পেয়েছি, সেই অ্যালবামের মাধ্যমে তুমি রুমা সরকার তোমাকে আজকে বাংলাদেশের মানুষ চিনেছে। টাঙ্গাইলে তোমাকে এই অ্যালবামের কারণে আমি তোমাকে পরিচিত করেছিলাম। আচ্ছা, আমি করতে পারছি পারি হিসেবে তোমার যোগ্যতা আছে, ভালো। কিন্তু তোমার মন মানসিকতা এবং তোমার কথা বলার যে পরিবেশ এবং পরিস্থিতি, যে প্রসঙ্গে তুমি কথা বলেছিল, সম্পূর্ণ প্রসঙ্গটা ছিল আমাকে আঘাত করা। তো তুমি যার পরামর্শে আমাকে দেখে দেবে, ফেসবুকে একটা ইনবক্সে আমি আমার এক ভাই আমাকে দেখাইছি, তো সেই মানুষটাকে আমি চিনি রাখলাম, সেই মানুষটাকে আমি চিনি। মানুষ যদি পশু হয়ে মানুষকে পায়ে কামড় দেয়, মানুষ কখনো পশুর পায়ে কামড় দিতে পারে না। সেটা সেই ভদ্রতা আমি শিখি, সেই কাজটা আমি শিখি, আমি সেই কাজটা করবো না। তো তোমাদের জন্য মঙ্গল কামনা করি। আমার পরিশেষে যে বক্তব্য, আমার স্নেহের রজব দেওয়ান, আমাদের সাদর রজব দেওয়ান সাহেবের ছাত্র ছিল ইসাক দেওয়ান সাহেব, এসব প্রয়াত ইসাক দেওয়ান ছিল রজব দেওয়ান। ওর একটা লাইভ দেখলাম যে আমি বলেছিলাম কোনো গানের আসলে এই গানকে জবাব করতে রজব দেওয়ানের গান দিয়ে দিতে পারবেন না। এটা গানের পালা গানের মধ্যে অনেক বিষয় আসতে পারে।
আমি সব গানের উত্তর দিতে পারবো এরকম গান আমার নাও থাকতে পারে, আমার অন্য সাধকের গান গাইতে পারে। হয়তো এই প্রসঙ্গে আমার ফ্যামিলি কোনো গান নেই, কিন্তু অন্য একজন সাধকের গান দিয়ে আমাকে কাউন্ট করতে হয়। সে বিধায় সেই প্রসঙ্গ নিয়ে আজকে একটা কথাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হচ্ছে। এই যে ব্যক্তিগতভাবে আঘাত করছেন, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করবো, যদি বাউল সমাজ বাউল জগৎটাকে টিকায় রাখতে চান এই মুহূর্তে থেকে আজকে থেকে সচেতন হয়ে যান। তা না হলে সামনে লাল সংকেত আসতেছে, অচিরে আসতেছে, আপনারা কেউ নিশ্চিন্ত থাকতে পারবেন। প্রাপ্ত করে থাকেন, আপনার যদি কষ্ট হয় সেই কষ্টটা আমার কিছুটা আমার লাগবে। আপনি বাউল গান করেন, আমিও করি। ওনাকে কেন এইভাবে মারলো আমাকে জবাবদিহি করতে হবে, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে আমাকে কোনো না কোনো ভাবে আমাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। সে বিধায় অন্যের ক্ষতি করার আগে নিজের ঘরটাকে দেখার চেষ্টা করে। কারণ এই বিষয়ে আমি বলবো, রাজনৈতিক ভাবে যে সমস্ত বাউল শিল্পীরা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য ব্যবহার হয়েছেন, তাদের নামে লিস্ট অনালি তৈরি হয়ে গেছে। তারা সাবধান হয়ে, যদি প্রতিবাদ করতে হয় আমার মতো সাধারণ মানুষ এই দেওয়ান পরিবারের সদস্য নিয়ে রাস্তায় যাবাই করতে হবে। বিগত সেই সময়টি খুব কাছে। আপনারা সবাই আপনারা মনে করেন কি নিরাপদে আছেন, আমিও নিরাপদে নাই, সব লিস্ট হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা মনে করেন আপনার মিরপুরে নিরাপদ, আমি মনে করবো না কেরানীগঞ্জে নিরাপদ। 150 বছরের ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান আমাদের এখানে কয়েকদিন আগে হতে পারে নাই, যেখানে এমপি মন্ত্রী সব প্রতি বছর থাকতো, আজকাল সেখানে গান অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে আমার বাড়ির সামনে। সে বিধায় আপনারা বাংলাদেশের বাউল গান বন্ধ হয়ে গেলে কোথায় যাবে সংগঠন, কোথায় যাবে আরিফ দেওয়ান, কোথায় যাবে ওই মানিকগঞ্জের আবুল, কোথায় যাবে রজব দেওয়ান, কোথায় যাবে লতিফ সরকার? আপনারা কিন্তু একটা লাল রেড সিগন্যালের ভিতরে আছেন। ঠিক, সব ফুটেজ আছে, সব প্রমাণ কিন্তু ফিল্ম হয়ে আছে, সব অ্যানালাইসিস করা হচ্ছে। সে বিধায় আমি আপনাদেরকে বাঁচাবার জন্য 2 বছর আগে থেকে আপনাদেরকে সাবধান করতেছিলাম, প্রত্যেকটা আসরে যে অশ্বিনী সংকেত পাওয়া যাচ্ছে, আপনারা সাবধান হয়ে যান, যার যার অবস্থান থেকে পরিশুদ্ধ পরিমার্জিত হয়ে যান, পবিত্র হয়ে যান। আমাদের এখন সেই পথটাকে অবলম্বন না করে আমরা নিজেদের কাদা ছড়াছড়ি করছি। আর যে একটা কথা, এই কথা তো আমরা বৈশিতে শেষ করে দিতে পারি। আমি সেদিন পারিনি, আরেকদিন যেতাম, আপনারা আমার প্রেমের মাধ্যমে ডাকতেন, আপনাদেরকে আমি ডাকবো, আসেন আপনার 50 জন 100 জন, আমি আমার গরিবানা মতে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার সেবা করার চেষ্টা করবো। আপনাদের কি বক্তব্য আমি শুনবো, আমার কথা আপনারা শুনবেন। তারপরে বিচক্ষণ যারা বাউল আছেন তারা চিন্তা করবেন যে এই কথা আমি কোন প্রসঙ্গে বলেছি। ওটাকে নিয়ে আপনারা আজকে 3-4 দিন হয়ে গেল অতিবাহিত, একটার পর একটা ফেসবুকে ব্যক্তিগত আক্রমণ করতে চেষ্টা করেন। যেটা হয় নাই সেটাও বলেন, যেটা হয়েছে সেটা বলেন। আমি দেখি আমার পরিবারে ক্ষতি করেছি। আরে বাবা, আমার তো মমত্ব বোধ আছে, আমি তো দীর্ঘদিনের একটা 100 বছরের ইতিহাস বহন করছি। আমি তো ভেসে আসি নাই রে বাবা, আমি তো এই বাউল সমাজে ভেসে আসি নাই। আমি তো একটা ঘর থেকে আসছি, আমি হয়তো শিল্পী হতে পারি নাই, আমার সেই যোগ্যতা দক্ষতা আমার কিছু নাও লাগতে পারে, কিন্তু আমি তো আপনাদের কাছে আপনাদেরকে নিয়েই তো ছিলাম। তারপরে আমাদের আমি যখন এই কি বলে ম্যাজিক বালিয়ানাতে যখন বিচারক হিসেবে দায়িত্ব আমাকে দিল, আমি সেই ম্যাজিক বালিয়ানাতে বিচারকের দায়িত্ব পালন করেছি। এটা একদম শেষ পর্যায়ে, ফাইনাল মাঠ পর্যায়ে আমি ছিলাম না। তো সেখানে নাকি লতিফ সরকারের একটা গান, আমাদের ওই কি শফিল বাদশা, উনি কি গেছিল, বাবা আমি বিচারক হিসাবে আমার যতটুকু বলা, যতটুকু করার আমি সেটুকু করতে পারি, আমি আবেগ চাই তত কাজ করি না। আমি সেখানে জাজ, আমার ওই চেয়ারটার আমার পবিত্রতা বজায় রাখতে হবে। সেটা আবেগ চালিত হয়ে তোমাকে খুশি করার জন্য, শিল্পীকে খুশি করার জন্য কাজটা আমি করতে পারি না। আমার কাজ ছিল যে গানটি মূল শিল্পীকে, এটা কত সালের রচনা এবং কোন এলাকার গান, কোন এলাকার সুর, এই গবেষণা দায়িত্বটা ছিল আমার, এবং সেই প্রসঙ্গে আমি বক্তব্য রাখতাম। তুমি কার কাছ থেকে কি শুনেছ সেই বিষয়টা তুমি অল্প অবতারণা করেছো। ধান বাঁধতে শিবের গীত, যেটা প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গেই থাকতে, কিন্তু বিভিন্ন প্রসঙ্গ ডাইভার্ট হয়ে ব্যক্তিগত আক্রমণ করা শুরু করছে। এখন তো বাউল সমাজ 2 ভাগে বিভক্ত, দেওয়ান আর সরকার। এখন আবার আসলো রজবের বক্তব্যে গোষ্ঠীতে হানাহানি। তখন একটা জাতি, তখন একটা দেশ, তখন একটা সম্প্রদায় ধ্বংস হয় যখন নিজেরা লাগালাগির মধ্যে ডুবে যায়, নিমজ্জিত হয়ে যায়। তো নিজেদেরকে বাঁচতে হলে এই কাদা ছোঁয়াছুঁই বন্ধ করতে হবে, মনটাকে ফ্রেশ করতে হবে। আমি যদিও আমার মুখের ভাষাটা তীরের মতো যায়, কিন্তু আমার অন্তর একটা মমত্ব বোধ আছে। এই জগৎটা, এই সমাজটা আমার পূর্বপুরুষরা সৃষ্টি করে গেছেন, এটার প্রতি মমত্ব বোধ আমারই বেশি, এবং এটাকে যারা ধারণ করেন তাদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি। কিন্তু সেই মানুষগুলো যদি আমরা ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে যে পুরা বাউল সমাজটাকে প্রশ্নবিদ্ধ করি, জাতির কাছে, দেশের কাছে, বিশ্ববাসীর কাছে আমরা অপরাধী হয়েছি। ঠিক ঠিক। সুবিধায় আসেন,
সময় খুব সংকীর্ণ। রোজার ঈদের পরে দেশের অবস্থা কি হবে আমরা কেউ জানি না। 85টা মাজার ভাঙা হয়েছে, ইরশাদের দরবার ভাঙা হয়েছে। আজকে যদি আমরা পরিশুদ্ধ পরিমার্জিত না হতে পারি, আমরা আজকে সার্বজনীনভাবে যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি ব্যক্তি প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। সমাজ কল্যাণ অধিদপ্তর যেখান থেকে সমিতিকে রেজিস্ট্রেশন দেওয়া হয়, সেখানে নিয়মতান্ত্রিকভাবে তাদের সদস্যপদ যদি কেউ না থাকে, সেই সমিতি যদি তার বিরুদ্ধে কোনো এলিগেশন অভিযোগ থাকে, সেই অভিযুক্তের নাম এবং সেই অভিযোগটা চিঠি আকারে যার বিরুদ্ধে তার কাছে হস্তগত করতে হয়, সমন্বয় করে সেই বিষয়টা ফায়সালা করতে হয়। এই ভিডিও কল দিয়া বিচার কাজ পরিচালনা হয় বাংলাদেশের ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট। যেখানে বিচার কার্য হয় সেখানে কি ভিডিও ক্যামেরাটা লাগায় করা হয়? বিচারটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যাপার, এবং বিচারের রায় হওয়ার আগ পর্যন্ত কোনো বাক্য কেউ ব্যবহার করতে পারে না। এটা আইনকে লঙ্ঘন করা হয়। সে বিধায় আপনারা যে ফেসবুক দিয়া আমাকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন, এটা কি আপনাদের ওইটা কি জজ কোর্ট, ওটা কি হাই কোর্ট, ওটা কি সুপ্রিম কোর্ট? বিচার করার রাইট কে দিয়েছে? এখন যদি আমি সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আপনাদের বিরুদ্ধে এলিগেশন আনি, আপনাদের এই রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। আমি সেটা জানি, আমি ছাত্র জীবন থেকে সংগঠনের সাথে জড়িত, সে বিষয়ে আমি জানি, কিন্তু সেই কাজটা আমি করবো না। কেন করবো না? আপনাদের প্রতি আমার মমত্ববোধ আছে। হয়তো ভুল করলে আপনি করছেন না, আমি করছি, সবাই তো ভুল করে না। আপনি পুরো বাউল সমাজকে বলেছেন গান করবেন না। আরে আপনারা একটু ফেসবুকটা ঘাটেন, আপনাদের পক্ষে কয়জন লিখেছে, আমার পক্ষে কয়জন লোক হয়ে যাবে, এবং আপনাদের সম্বন্ধে কি মন্তব্য করেছে, আমার সম্বন্ধে কি মন্তব্য করেছেন, বিবেকের আলোকে। এই বিবেক মানুষের কথাগুলো দেখে তারপরে আপনারা আমার সাথে আলোচনা করতে আসেন। আপনি বলেছেন না, আমি অচিরে ঈদের পরে ডাক দিচ্ছি, দেখবেন যে বাউল সমাজ কোন দিকে যায়। আমি বিশেষ জায়গা থেকে একটা বিশাল দায়িত্ব আমার উপরে চলে আসতেছে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি যখন আহ্বান করব, আমি মনে করি 90% বাউল আমার ডাকে সেদিন চলে আসবে। আপনারা অচিরে দেখুন। এখন আপনারা যে কাদা ছয় শুরু করছেন, খুব অল্প সময়ের মধ্যেই সব সলিউশন হয়ে যাবে। এখনো সেই পথটাকে বন্ধ করে আসেন, সুন্দর চিন্তা চেতনা নিয়ে, সুন্দর আদর্শ নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। 1000বার আমরা বসবো, 1000বার আলোচনা করবো, কোনো সমস্যা নাই। যত মন চায়, আমার যত মন চায়, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ব্যক্তিগত আনুভবের শ্রদ্ধাশীল হই। আমিও ভাববো আমি খুব বড়, আপনি ভাবেন পুরো আপনি ছিল, এই করে সমাধান হবে না। উভয়ই আমাকে সম্মান করতে হবে। যে ছোট থাকে স্নেহ করতে হবে, যে বড় থাকে শ্রদ্ধা করতে হবে। কেউ কাউকে সম্মান করলে সে ছোট হয় না, নিজেই সম্মানিত হবে। সে বিধায় আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন রইল, আপনার বিগত জীবনে, আমরা বিগত জীবনে কে কি কোথায় কি করেছি, অন্যান্য রেকর্ড সবার কাছে আছে। সে বিধে আমার দুধে তুলসী পাতা নয়, সে বিধে নিজের চেহারাটা কায়না দিয়ে আপনাদের উপস্থাপন করে। তাই বুঝতে পারবেন যে বাউল সমাজের জন্য কে ক্ষতির কারণ আর কে উপকার করেছে। ঠিক ঠিক ঠিক। এটা যখন দাড়ি পাল্লায় ওজন দেবেন তখন বোঝা যাবে। সে বিধায় যে মানুষগুলো দীর্ঘ 17 বছর স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন দিয়ে অনৈতিকভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা থেকে আপনারা তাদেরকে বিরত রেখেছেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন, সেই মানুষগুলো সবাই লিস্টে। ঠিক ঠিক ঠিক। শুধু সময়ের অপেক্ষা। আপনারা ভাইবেন না যে আরিফ দেওয়ান শুধু একা, আরিফ দেওয়ানের সাথে হাজার হাজার লোক, বিবেকবান মানুষ, লক্ষ লক্ষ লোক আছে। কি বলছে বিশ্ববাসী, কি বলছেন আপনি একটু পড়ে দেখেন যে আপনাদের অবস্থান কোথায়, আল্লাহ আমারও অবস্থান কোথায় রেখেছে। আমার এই অবস্থানটা আপনাদের কারণে, আমি আপনাদেরকে ভালোবাসি। এখন আর নাই, এই কথাটা বললাম। হ্যাঁ, মানে আগে যে একতরফা ছিল, হ্যাঁ, মানে তারা যে মানুষের আক্রমণ করছে বিভিন্ন, এখন সেই সময় নাই। এখন আমি আরেকটা কথা বলবো, যে ব্যক্তিগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের অধিকার, ভোটের অধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্য সমর্থন জুগিয়েছেন, মঞ্চে মঞ্চে গান করেছেন, ধমকি দিয়েছেন, তাদের একটা ব্যক্তিও জাতির কাছ থেকে, সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে ছাড় পাবেন না। এখন তো ষড়যন্ত্রের ছবি টাঙ্গানো আছে, আর সব ছবি আপনাদের যে যেখানে যা কিছু করেছেন বলেছেন সব আমরা রেকর্ডিং ফুটেজ আমি পূর্বের থেকে বলছি, আপনারা সাবধান হয়ে যান। আপনাদেরকে টেক ওভার করার জন্য আমি শুধু বলছি, বাউলরা ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার কারণে হয়তো বা তারা বলেছে, এটা আপনারা ধরলেন না। শিল্পীরা তো পাখি, কি করবে? আমি আগুনের মধ্যে পানি দেওয়ার চেষ্টা করেছি, আর আপনারা আমার ব্যক্তিগত কথা
জানি, আপনার তো প্রশ্ন ছিল, আপনার হাজার বার আমার বাসায় করতে পারতেন, আমার বাসায় হিসেবে বিচার করেন, কোনো আপত্তি নেই আমার। ওয়েলকাম, এই বাড়িটা সবার জন্য উন্মুক্ত। জি আসতে আপনারা পারেন। কাদা ছড়াছড়ি করলেন, এটা ফলাফল আপনারা ঈদের পরেই পেয়ে যাবেন যে বাউল সমাজ কোথায় যায়। আর যদি এখন থেকে সবাই শান্তি সাবলীল ভাবে শান্তি নিকেতন প্রতিষ্ঠা করার জন্য যদি একত্রিত হয়ে বসতে পারেন, অন্য শত্রু পক্ষেরা আপনাদেরকে সমীহ করতে বাধ্য, তা আমাদের সেই সুযোগে বাছর হয়ে যাবে। আপনারা এখন অমুকের পাওয়া তমুকের পাওয়া, এই পাওয়ার এখন আর নাই। এখন আর নাই, ওই power নাই এখন। সেই দিনটা বলে যান, দেশে অন্য একটা বাতাস বসতেছে, অন্য একটা বাতাস বসতেছে। হ্যাঁ। যাই হোক, আমি কথা বলে আমার কথাবার্তা যে ভুলভ্রান্তি হয়ে থাকে, শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, কলা কৌশলী, সাধক, পীর, মাসায়েক, পাগল, মোস্তান, সুফি যারা রয়েছেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমার এই কথা আচার আচরণ যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আমি যেন আপনাদের কাছে এই আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করি, আমি যেন আপনাদের হয়ে কিছু কর্ম করে আমি দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারি, ওইটাই ভাবে আমার পরম চাওয়া।